সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই ডেমোক্রেসি। এখানে এই গভর্নমেন্টেরও প্রচুর ব্যর্থতা আছে, তার তো ব্যর্থতার ফিরিস্তির তো শেষ নাই। যে মোল্লা ইউনূস কি চায়, তারা নির্বাচন দিচ্ছে না কেন, অনির্বাচিত সরকার কতদিন থাকে। এখানে আমাদের প্রধান চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় এটা হচ্ছে ইন্ডিয়া আমরা ইন্ডিয়ান কোয়েশ্চেনটা কিভাবে সলভ করবো বা কিভাবে আমরা ডিল করবো। এটা তো সলভ করা যায় না পুরোপুরি, কিন্তু এটা আমরা কিভাবে ডিল করবো, কারণ এই মানচিত্রটা তো আমরা উঠিয়ে দিতে পারবো না যে আমরা সবাই বাবর হবো টাইপের যে এক ধরনের কথা শোনা যায়। তো এটা তো খুবই হটকারী কথা আর কি। আমার কাছে মনে হয় যে আমরা সবাই বাবর হবো টাইপের কথা, এগুলো আমাদের না বলাই ভালো। কারণ হচ্ছে যে আমাদেরকে এই মানচিত্রটা আছে ধরে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং কিভাবে আমরা আমাদের স্বার্থটা রক্ষা করব। এবং ইন্ডিয়ান যে প্রোপাগান্ডা ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে, এটা ম্যাসিভ এবং একটা সিজোফ্রেনিক প্রচারণা, এটাতে আমরা কিভাবে আমাদের ভয়েসটা কিন্তু আসলে নাই। এই প্রচারণাগুলো এমন যে ধরা যাক তাদের সবচেয়ে সেইন লোকটা বিজয় প্রসাদের মতো, যারা খুব রেডিকাল এবং অ্যান্টি বিজেপি, অ্যান্টি হিন্দুত্বা এবং প্যালেস্টাইনে তারা হামাসের সমর্থক, তারা পর্যন্ত 5 আগস্টের পরে কিন্তু বাংলাদেশকে নিয়ে যে ধরনের লেখা লিখেছেন যে বাংলাদেশ ইজ গোয়িং টু বি অ্যানাদার ইজিপ্ট, এটা তাদের অবস্থান। এবং সেই লেখাটা আমরা পড়েছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের মতো কাউন্টার করার চেষ্টা করেছি, কিন্তু দ্যাট ওয়াজ নট ইনাফ। এটা আমাদের জন্য একটা খুব অ্যালার্মিং, কারণ সম্ভাব্য যাদের সাথে আমাদের কথা হতে পারতো ইন্ডিয়া, তাদের হচ্ছে এই পজিশন। তো তাদেরকে আমরা কিভাবে ডিল করবো? আর প্রতিদিন তো আমরা ইন্ডিয়ান মিডিয়াগুলোর যে অসম্ভব প্রচারণা এগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে আমাদের ভাবার আছে যে বিশেষত এখানে আমাদের যারা ইংরেজিতে লেখেন, ইংরেজিতে কথা বলেন, তাদের হিউজ রোল প্লে করা আছে। কিন্তু সেটা 5 তারিখের পর থেকে গত 5 মাসে খুবই নগণ্য, এটা খুবই নগণ্য। এটা আমরা একটা স্টেট 50 ইয়ার্স, আমাদের মোর দেন 50 ইয়ার্স আমাদের টিকে থাকার বয়স, এবং আমাদের প্রচুর মানুষ আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়, কিন্তু যতটুকু জবাব আমাদের দিক থেকে দেওয়া দরকার ছিল, আমাদের কজটা তুলে ধরা দরকার ছিল, সেটা আমরা পারিনি। এটা আমাদেরকে করতে হবে। এবং এখানে এই গভর্নমেন্টেরও প্রচুর ব্যর্থতা আছে, তার তো ব্যর্থতার ফিরিস্তির তো শেষ নাই। কিন্তু আমরা যেহেতু এই সরকারকে আপাতত একটু সময় দিতে চাই, তো সেই কারণে হয়তো আমরা খুব বেশি হার্শ হচ্ছি না তাদের ব্যাপারে, কিন্তু তাদেরও প্রচুর ব্যর্থতা এখানে আছে। এখানে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তারা গত 15 বছর এই ধরনের একটা রোল প্লে করেছে। আপনাকে এখানে করিডোর দিতে হবে ইন্ডিয়াকে, এবং ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্ন আছে, ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নের জন্য আপনার এখানে ইলেকশন হতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। এবং ইন্টারেস্টিংলি যে ইন্ডিয়া জানুয়ারি মাসের আগে এখানে তো একটা আন্দোলন ছিল বিএনপির নেতৃত্বে, আমরাও সেই আন্দোলনে ছিলাম, যদিও আমি নিজে বিএনপি কখনো করি নাই এবং করবো না ভবিষ্যতে, কিন্তু আমরা আন্দোলনে ছিলাম বিএনপির সাথে, যুগপৎ আন্দোলনে। সেই আন্দোলনের আগে ইন্ডিয়ার অবস্থানটা এরকম ছিল যে ইলেকশন টাগ অফ ওয়ার, ইসলামিক ফান্ডামেন্টালিজম ভার্সেস ডেমোক্রেসি, এটা ছিল তাদের ফ্রেম। এবং সেখানে তারা বলার চেষ্টা করেছে যদি আমরা ইলেকশন বা বাংলাদেশের ডেমোক্রেসিকে ফস্টার করতে চাই কিংবা ডেমোক্রেসিকে আমরা প্রমোট করতে চাই, ইলেকশন দিতে চাই, তাহলে আসলে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতায় আসবে। সুতরাং আওয়ামী লীগকে বিনা ভোটে ক্ষমতায় রাখাটাই ডেমোক্রেসি। এটা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতো পত্রিকায় তাদের সম্পাদকীয় পজিশন। এটা গেল জানুয়ারি পর্যন্ত। কিন্তু ইন্টারেস্টিংলি এখন এই জুলাইয়ের পরে ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে অতি উদ্গ্রীব হয়ে গেছে, উইচ ইজ ভেরি সাসপিশিয়াস, যে হঠাৎ করে কেন ইন্ডিয়া বাংলাদেশের নির্বাচন নিয়ে, এবং কেন নির্বাচন দিচ্ছে না, ইউনূস সরকার কি চায়। এবং তারা তো এখন ইউনূস সাহেবকে মোল্লা ইউনূস ডাকা শুরু করেছে যে মোল্লা ইউনূস কি চায়, তারা নির্বাচন দিচ্ছে না কেন, অনির্বাচিত সরকার কতদিন থাকবে। বাই দ্য ওয়ে আমি এটা একটু ক্ল্যারিফাই করি যে আমি কিন্তু ইউনূস সরকারকে অনির্বাচিত মনে করি না। অবশ্যই এটা ভোটের মধ্য দিয়ে ইলেকট্রাল গভর্নমেন্ট না, কিন্তু অনির্বাচিত বলতে যে 111-এর যে টোনটা আসে, আমি এটা এই গভর্নমেন্টকে সেভাবে দেখতে চাই না। এটা আমি হয়তো অন্য কখনো ক্লিয়ার করবো বা অন্য কোনো সময়। কিন্তু এটাকে অনির্বাচিত বলতে যেভাবে বোঝায়, ম্যান্ডেটহীন একটা গভর্নমেন্ট, এটা সেই গভর্নমেন্ট না। কিন্তু ইন্ডিয়া এখন বাংলাদেশে যে একটা রিফর্মের কতগুলো জায়গা তৈরি হয়েছে, রিফর্মের আমরা খুবই ক্লোজ টু রিফর্মস, এবং কিছু টেকনিক্যাল বিরোধিতা আছে বা দ্বিমত আছে রাজনৈতিক দলগুলোর সাথে, ছাত্রদের কিংবা অন্যান্য পক্ষের। কিন্তু রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে, এই ব্যাপারে মোটামুটি একটা আমাদের জাতীয় ঐক্য আছে, অন্তত দৃশ্যমান আছে। এইটা আমি মনে করি যে ইন্ডিয়া একটা খুব তার একটা খুব মাথা ব্যথার কারণ হয়েছে যে বাংলাদেশ যদি রিফর্ম করে এবং একটা মোটামুটি পৃথিবীর বিভিন্ন দেশের স্ট্যান্ডার্ডে একটা ডেমোক্রেটিক স্টেট হয়ে ওঠে, ফাংশনাল একটা স্টেট হয়ে ওঠে, তাহলে ইন্ডিয়ার জন্য এটা খুব মুশকিলের ব্যাপার। এজন্য ইন্ডিয়া বাংলাদেশে এখন বলছে যে ইলেকশন দিয়ে দেন, অর্থাৎ ইলেকশনের পরে এর মধ্য দিয়ে একটা সরকার আসুক এবং সেই সরকার আবারও এখানে যে সমস্ত স্ট্রাকচারাল প্রবলেম আছে তার মধ্যে খাপ। এই রাজনীতিটা এখন ইন্ডিয়া করতে চাচ্ছে। এবং আরো ইন্টারেস্টিংলি এখানে আপনাদের সামনে আমি একটু অভয় নিয়ে বলতে চাচ্ছি যে ইন্ডিয়া এখন অনেক বেশি বিএনপি প্রেমীও হয়ে গেছে, যেটাও আমার কাছে একটু ভয় লাগে আর কি। যে ইন্ডিয়া হঠাৎ করে যে ইন্ডিয়া বিএনপিকে এই জানুয়ারি এক পর্যন্ত মৌলবাদী বানিয়ে দেয়, জঙ্গিবাদী বানিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা, বিএনপি/জামাত ছাড়া কথা বলতো না,
সেই আমি গতকালকে দ্য হিন্দু পত্রিকায় একটা পড়লাম যে খালেদা জিয়া দ্য রিটার্ন অফ দ্য বেগম, সেখানে উনি যেভাবে ওই লেখক এবং ওনার অন্যান্য আর কোনো লেখা আমি পেলাম না, এই ধরনের অনেক গায়েবী লেখা কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন পত্রপত্রিকায় প্রায়ই লেখা হয়, মানে যখন এজেন্সি লিখতে চায় তখন এরকম অনেককে দিয়ে লেখা হয় আর কি। তো সেখানে জিয়াউর রহমানকে যেভাবে তারা গ্লোরিফাই করেছে এবং কথাগুলো সত্যি কথা, মানে জিয়াউর রহমানের ব্যাপারে যে সমস্ত বিশেষণ তারা ব্যবহার করেছে এগুলো সত্যি কথা, কিন্তু আমার কাছে খটকা লেগেছে যে ওয়াই নাও, এটা আগে তারা এখন কেন এটা করে নাই। তো এটা আমি যারা বিএনপির রাজনীতি করেন এবং আমরা তো বিভিন্ন জায়গায় কথা বলি, তাদের সাথে দেখা হয়, কথা হয়, যারা বিএনপিকে সমর্থন করতে চান, আমরাও কিন্তু সমর্থন করতে চাই, এটা ভুল বোঝার কোনো দরকার নেই। তো তাদেরকে একটু ভাবতে হবে যে ইন্ডিয়া এখন কেন বিএনপির কাছে কি চায় এবং বিএনপিটাকে কিভাবে ডিল করবে। মানে বিএনপি প্রসঙ্গটা এই কারণে আসছে যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল। তো এইটা হচ্ছে ইন্ডিয়ার প্রশ্নটা আমার কাছে মনে হয় যে জিও স্ট্র্যাটেজিক্যালি আমাদের কাছে এখন, আমাদের জন্য এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়া।